মুখ্যমন্ত্রীর এটাই কাজ, মিথ্যা কথা বলা। মুখ্যমন্ত্রী মানেই মিথ্যা কথা, মুখ্যমন্ত্রী মানেই মানুষকে ভয় দেখানো, মুখ্যমন্ত্রী মানেই মানুষকে ভুল বোঝানো। বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, পুরোটাই এখন অভিষেক ব্যানার্জি কন্ট্রোল করছেন। শেষ পর্যায়ে কে কত বেশি বকরার ভাগ পাবে, কে শেষবারের মতো শেষ মাসের তোলাটা কে লুটে নেবে, এই নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। বাম আমলে মমতা ব্যানার্জি বলেছিলেন সায়েন্টিফিক রিগিং, সেইটাকে বামফ্রন্ট শুরু করেছিল, সেটাকে এখন শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মমতা ব্যানার্জি। দাদা, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যে ধর্ণা দিচ্ছিলেন, ধর্ণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বললেন যে আমি রিকোয়েস্ট করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা থেকে উঠে যাওয়ার জন্য। তারপরেই মুখ্যমন্ত্রী ধর্ণা থেকে উঠে গেলেন। কি বলবেন? না, ধর্ণা ঘোষণাও করলেন অভিষেক, ধর্ণা প্রত্যাহারের নির্দেশও ঘোষণা করলেন অভিষেক। বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, পুরোটাই এখন অভিষেক ব্যানার্জি কন্ট্রোল করছেন। তার কথাতেই উঠছেন, তার কথাতেই বসছেন, তার কথাতেই হ্যাঁ বলছেন, তার কথাতেই না বলছেন। যে কথা যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন না, যে এখন তৃণমূলের সরকারটাই চলছে অভিষেকের কথায়, এটাই প্রমাণিত হয়ে গেছে। আমরা বারবারই দেখছি যে একটা দলের মধ্যে কিন্তু বারবারই একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং গতকালও আমরা দেখলাম একটা গোষ্ঠীকুন্দল, সেই গোষ্ঠীকুন্দল সামনে এলো তৃণমূল কংগ্রেসের। ভোটের আগে এত গোষ্ঠীকুন্দল না, চলে যাবে তো, আর 4-5 সপ্তাহ মাত্র আছে একটা দল সরকারে ক্ষমতায়। তো যাওয়ার আগে যে দলটার জন্মই হয়েছিল, তৃণমূলের জন্মটা কিসে? তৃণমূলের জন্ম হয়েছে কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব লগ্নে। কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মমতা বনাম সোমেন মিত্র লবি, সেখান থেকে তৃণমূলের জন্ম। দলটা চলেছেই গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে, কোথাও ভাদু আনারুল গোষ্ঠীদ্বন্দ্ব করেছে, কোথাও পিসি ভাইপো গোষ্ঠীদ্বন্দ্ব করেছে, কোথাও বিভিন্ন সাংসদ বিধায়কের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তো শেষ পর্যায়ে কে কত বেশি বকরার ভাগ পাবে, কে শেষবারের মতো শেষ মাসের তোলাটা কে লুটে নেবে, এই নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। তৃণমূল তো চলে যাচ্ছে, তৃণমূলের পরাজয় সুনিশ্চিত, তাই হারার আগে, চলে যাওয়ার আগে শেষবারের মতো কে আখের গুছিয়ে নেবে। এখনো পর্যন্ত আমরা যেটা সূত্রের খবর আসছে যে 16 তারিখ নাগাদ ভোট ঘোষণা হতে পারে, এবং যে 60 লক্ষ নাম আন্ডার জুডিশিয়ার ছিল তার মধ্যে কিন্তু 10 লক্ষ নাম ইতিমধ্যেই ক্লিয়ার হয়েছে। বাদবাকি যে 50 লক্ষ নাম রয়েছে সেগুলো এখনও বিচারাধীন রয়েছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বৈধ ভোটারের তালিকা ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচন করতেই দেব না। মুখ্যমন্ত্রীর কথায় কি যায় আসে? মুখ্যমন্ত্রীর কথা কোথাও পাত্তা পাচ্ছে? মানুষ পাত্তা দিচ্ছে না, নির্বাচন কমিশন পাত্তা দিচ্ছে না, সুপ্রিম কোর্ট পাত্তা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী তো পাত্তা পাবেন বলে প্রথমে একদিন কালো শাল জড়িয়ে নিজেকে ভাবলেন আমি উকিল সাজবো, দিয়ে কালো কোট পরার নাটক করে সুপ্রিম কোর্টে গেলেন, সেখানেও থাপ্পড় খেয়ে ফিরে এলেন। ধর্নার মঞ্চ বাঁধলেন, 5 দিনে একদিনও লোক হলো না, নিজেই ধর্না অপ্রত্যাহার করে নিলেন। আবার রাস্তায় নামবেন বলছেন, মানুষও পাত্তা দিচ্ছে না, মানুষও সাথে নেই, কোর্টও সাথে নেই, কেউ সাথে নেই। ওনার সাথে আছে ওনার ভাইপো আর ববি হাকিম। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথার কোনো গুরুত্ব নেই। এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের যে সমস্যাটা, এটাও তো তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে গ্রুপ বি অফিসার দিলেন না, প্রথমে দিকে যখন নির্বাচন কমিশন চাইলো ডেটা এন্ট্রি অপারেটর, সেই ডেটা এন্ট্রি অপারেটর দিলেন না। তারপর বললেন নির্বাচন কমিশনের দরকার নেই, কোর্টের বিচারপতিরা আসুক, তারা এসে ঠিক করুক। তারপর আবার বললেন না, কোর্টের বিচারপতিদের দিয়েও হচ্ছে না। তো সমস্যাটাকে ঘোট পাকালেনি মমতা ব্যানার্জি। অন্য কোনো রাজ্যে নির্বাচন এই তালিকা নিয়ে, এই হচ্ছে হলো ইলেকটোরাল রোল নিয়ে এত কোথাও ঝামেলা নেই। কেরল, তামিলনাড়ু অবিজেপি শাসিত রাজ্য, ইউপি, গুজরাট বিজেপি শাসিত রাজ্য, কোথাও কোনো সমস্যা নেই। সমস্যাটা করেছেন মমতা ব্যানার্জি। তো সুতরাং এই সমস্যার জবাব, যে হয়রানির শিকার মানুষ হয়েছে এই তৃণমূলের পরিকল্পিত ষড়যন্ত্রের জন্য, তার বিরুদ্ধেও ভোট হবে। মমতা ব্যানার্জি বলছেন বৈধ ভোটার রেখে মানে বাদ রেখে ভোট হবে না। উনি কিন্তু একবারও বলছেন না কোনো অবৈধ ভোটারকেও রাখা যাবে না। তার মানে ওনার উদ্দেশ্য হচ্ছে বৈধদের সামনে রেখে অবৈধদের ভোটার তালিকায় ঢোকানো, সেটা আমরা হতে দেব না। বারবারই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি ইচ্ছাকৃত বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে যাতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কমে যায়। ওনার বিএলএরা কি করছেন? প্রথমে তো বললেন আমাদের এত বুথ সংগঠন, এক একটা বুথে 3-4 করে বিএলএ রয়েছে, এত লোক, বিএলও সব সরকারি কর্মচারী, ইআরও এইআরও সব ওনার দলের সরকারি কর্মচারী। তাহলে বাদটা দিল কে? সরকারি কর্মচারীরা এই কাজটা করছে, এসআইআর এর কাজ, তার দলের সরকারি কর্মচারী, তার সরকারের সরকারি কর্মচারী। তো
তো তাহলে বাদটা কে দিচ্ছে? আচ্ছা, বাদ দিলে ফর্ম 6 ভরার যে অধিকার, ফর্ম 7 ভরার যে অধিকার, কোথাও বিচ্যুতি থাকলে সেটা তো তৃণমূলের বিএলএদের রয়েছে। তৃণমূলের প্রতিটা বুথে নাকি 4-5টা বিএলএ, তাহলে তারা কি কাজ করছে? তার মানে সবটাই ভুল কথা, সবটাই বিভ্রান্তি, সবটাই ভাওতাবাজি। আমি তো আবারও বললাম, উনি আসলে চাইছেন যে মৃত ভোটার রয়েছে, যেমন দ্বিজেন মুখোপাধ্যায়, যার ভোটে এতদিন সল্ট লেকে মমতা ব্যানার্জি জিততেন, যাকে জোর করে প্রত্যেকটা ভোটে উনি স্বর্গ থেকে নামিয়ে এনে ভোটটা দিয়ে দিতেন, তো উনি তাকে ফেরত আনতে চাইছেন ভোটার তালিকায়। উনি সাদরাডির মতো বাংলাদেশি জঙ্গি যে ডবল ডবল ভোটার কার্ড নিয়ে বিভিন্ন বিধানসভায় রয়েছে, তাকে উনি ফেরাতে চান। উনি লাভলি খাতুনকে ভোটার তালিকায় ঢোকাতে চান এবং ঢুকিয়েছেনও। তো তৃণমূলের মডেলটাই হচ্ছে অবৈধ ভোটারদের দিয়ে ভোট লুঠের মডেল। মানুষের যে প্রকৃত বৈধ ভোটারদের যে মতামত, সেই মতামতটাকে অগ্রাহ্য করে অবৈধ ভোটারদের এনে ম্যানুপুলেট করা। একটা কথা বাম আমলে মমতা ব্যানার্জি বলেছিলেন সায়েন্টিফিক রিগিং, সেইটাকে বামফ্রন্ট শুরু করেছিল, সেটাকে এখন শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মমতা ব্যানার্জি। সুতরাং ওই অবৈধ ভোটারদের বাঁচানোর লক্ষ্যই হচ্ছে তৃণমূলের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি নাকি গ্যাসের দাম বাড়িয়ে মিড ডে মিল বন্ধ করে দিচ্ছে। কোন স্কুলে মিড ডে মিল বন্ধ হয়েছে? আপনি বলুন কোন স্কুলে মিড ডে মিল বন্ধ হয়েছে? যান, আপনি আজকেই ক্যামেরা নিয়ে ঘুরুন, গোটা পশ্চিমবঙ্গের সবকটা স্কুলে যান, কোন স্কুলে মিড ডে মিল বন্ধ হয়েছে গ্যাসের সমস্যার জন্য আপনি দেখান। মুখ্যমন্ত্রীর এটাই কাজ, মিথ্যা কথা বলা। মুখ্যমন্ত্রী মানেই মিথ্যা কথা, মুখ্যমন্ত্রী মানেই মানুষকে ভয় দেখানো, মুখ্যমন্ত্রী মানেই মানুষকে ভুল বোঝানো। এটা মমতা ব্যানার্জির উপলব্ধি 15 বছরে মুখ্যমন্ত্রীর আসনে বসে। কোথায় গ্যাসের দাম বেড়েছে, খুব সমস্যা হয়েছে, তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রত্যেকটা সিলিন্ডারে 300 টাকা করে নিচ্ছেন, সেই ট্যাক্সটা ছেড়ে দিন। উত্তরপ্রদেশ, দিল্লি বিজেপি সরকার, রেখা গুপ্তার সরকার, যোগী আদিত্যনাথের সরকার একটা করে গ্যাসের সিলিন্ডার প্রত্যেক পরিবারকে বিনামূল্যে দিয়েছে এই মাসে, মার্চ মাসে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিক, চ্যালেঞ্জ নিক যে যোগী আদিত্যনাথ খারাপ, আমি ভালো। যোগী একটা দিচ্ছে, আমি দুটো দেবো, দিক, ঘোষণা করুক আজকে, দম থাকলে ঘোষণা করুক আজকে যে প্রত্যেক লিটার পেট্রোল ডিজেলে যে 10 টাকা করে মমতা ব্যানার্জি লুট করছে, আমি ছাড় দিচ্ছি। এক্সট্রা যে টাকা বিদ্যুতের বিল, গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি, 15 বছরে 28 বার বিদ্যুতের মাসুল বাড়িয়েছেন মমতা ব্যানার্জি, ছাড় দিক বিদ্যুতের বিলে। কিচ্ছু না, সবচেয়ে বেশি পেট্রোলের দাম পশ্চিমবঙ্গে, সবচেয়ে বেশি ডিজেলের দাম পশ্চিমবঙ্গে, গ্যাসের দাম সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, সবচেয়ে বেশি বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গে, লুট করছে মানুষকে। আর তারপর ভুল বোঝাচ্ছে, নাটক করছে। 60 টাকা বেড়েছে, তো আন্তর্জাতিক সংকটের কারণে 60 টাকা বেড়েছে। মুখ্যমন্ত্রী 100 টাকা ছেড়ে দিক, যে 300 টাকা উনি নিচ্ছেন সিলিন্ডার প্রতি, 100 টাকা ছেড়ে দিক। কত বড় জনদরদি উনি নেত্রী, বোঝা হয়ে যাবে। আমরা শুনছি যে মদন মিত্র তিনি নাকি এখন কামারহাটিতে জনসংযোগ করছেন। বিজেপি নাকি তাকে জনসংযোগ করতে বলেছে, কারণ তৃণমূলের তরফে তিনি এবার টিকিট পাবেন না। বিজেপি কি করতে বলেছে কাকে? মদন মিত্রকে জনসংযোগ, এমনটাই বলছে তৃণমূল। কোন তৃণমূলের নেতা বলছে? যে বলছে তার হয়তো ইচ্ছা থাকবে যে মদন মিত্র তাকে 15 বছর করে কমে খেতে দেয়নি, তাই মদন মিত্র টিকিট না পাক। বিজেপির এত দুর্দিন আসেনি। আপনারা দেখতে পেয়েছেন আমাদের এক একটা বিধানসভায় এমন উচ্চ নেতৃত্ব এবং সুসংগঠিত নেতৃত্ব রয়েছে আমাদের এক একটা বিধানসভায়। আপনারাই সব স্টোরি করছেন, খবর করছেন যে 20 জন, 25 জন, 30 জন করে সব প্রত্যাশী। আপনারাই খবর করছেন যে এতজন টিকিট প্রত্যাশী, সেই 20-25 জনের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব বাঁচবেন একজনকে যোগ্যতম মনে করবেন। যোগ্য নেতৃত্ব এরকম 20-25 জন করে। আর কামারহাটিতে বিজেপি অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী অবস্থানে রয়েছে। মদন মিত্রর মতো এই সারদার জেলখাটা আসামিকে আমাদের দলে নিয়ে প্রার্থী করতে হবে, এই দুর্দিন আমাদের নেই। ওটা মমতা ব্যানার্জির দলে রয়েছে, যে যাদেরকে চোর বলে তাদেরকে দলে প্রার্থী করে। বলেছিল যে সারদা নারদার পর এদের আগে জানলে টিকিট দিতাম না, তারপরেও টিকিট দিয়েছে সবাইকে। তো ওটা মমতা ব্যানার্জির ব্যাপার, আমাদের দলে ওইসব হয় না। সোনালী গুহ বলছেন ভবানীপুর থেকে আমাকে যদি বিজেপি টিকিট দেয় তাহলে আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে হারাবো। আরে ভবানীপুর থেকে পদ্ম ফুলের প্রতীক নিয়ে যে দাঁড়াবে এবার, সেই মমতা ব্যানার্জিকে হারাবে। যিনি দাঁড়াবেন, পদ্ম ফুলের সিম্বলটা দেখে মানুষ এবার ভোট দেবে। প্রার্থীর ভোট হচ্ছে না, ব্যক্তির ভোট হচ্ছে না। এটা তৃণমূলকে তাড়াতে আর বিজেপির সুশাসন আনার ভোট হচ্ছে।
সেখানে পদ্ম ফুলের প্রতীক নিয়ে যে দাঁড়াবে ভবানীপুর থেকে, সেই মমতা ব্যানার্জিকে হারাবে। মমতা ব্যানার্জি সব আফগানিস্তান থেকে যে মুসলমানগুলোকে ধরে এনেছিলেন, বাংলাদেশ থেকে ধরে এনেছিলেন, পাকিস্তান থেকে ধরে এনেছিলেন, সেগুলো তো সব এসআইআর বাদ গেছে। এসআইআর শুরু হতেই তো দেখেছেন বাংলাদেশি নয়, আফগানিস্তানের মুসলমান ধরা পড়েছিল। সুতরাং মমতা ব্যানার্জির খেল শেষ, খেল খতম মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি এখন নিজে মেটিয়াবুরুজ সিটটার দিকে তাকাচ্ছেন, ওখান থেকে দাঁড়ানোর পরিকল্পনায় আছেন।